নমস্কার, আজ আমি এক্সপ্লেন করব নিউ কে ড্রামা রেড সোয়ান এপিসোড 1। এপিসোডের শুরুতে ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই যার নাম ওয়ান সু, আর আমাদেরকে তার কিছু পাস্টের সিন দেখানো হয় যেখানে তার বিয়ে হয়েছিল এবং তার ডিভোর্স হয়ে গিয়েছিল, এবং আমাদেরকে আরো অনেক পাস্টের সিন দেখানো হয় যেগুলো সামনে গেলে ক্লিয়ার হবে। তারপর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে আমাদেরকে একটি অফিস দেখানো হয়, আর সেখানে ওয়ান সু এসেছিল একটি শ্রীমণিতে। সেখানে সে সবাইকে বলছিল সে কোরিয়ার অ্যাম্বাসিডর আর নাউন ফাউন্ডেশনের ডিরেক্টর। তারপর সে ওখানের সবাইকে একটি মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার নাম বালক, আর সে ছিল একজন ভিকটিম। মেয়েটিকে নিয়ে ওয়ান সু সবাইকে বলে যে মেয়েটির মা বাবাকে মারা হয়েছে আর তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, তাই মেয়েটিকে সে সাহায্য করবে। তারপরে সে তার নাউন ফাউন্ডেশনের একটি ভিডিও দেখায়, আর আমাদেরকে তার পরের সিন দেখানো হয় যেখানে ফিলিপিন্স দেশের মধ্যে একটি ছেলেকে দেখানো হয় যে আমাদের ড্রামার মেইন লিড, যার নাম ছিল ডোয়ুন। ফিলিপিন্সের ক্যাসানো নামে একটি হোটেলের ভিতরে এসে বিভিন্ন লোকদের অবজার্ভ করছিল। আমরা ওখানে ওয়ানসুকে দেখি, আর ওয়ানসুর সেক্রেটারি ইয়ন তাকে বলছিল যে আইএস বা আইএস এর থ্রু একটি ইমেল সেন্ড করা হয়েছে যেখানে ওয়ানসুকে মারার হুমকি দেওয়া হয়েছে। তো ফিলিপিন্সের যেখানে আপনার পার্টি হওয়ার কথা ছিল সেই পার্টিটিকে আমাদের ক্যান্সেল করে দেওয়া উচিত, কিন্তু ওয়ানসু বারণ করে দেয়। তখন সেক্রেটারি ইয়ন বলে কোরিয়ার চেয়ার ওমেন পার্ক এই পার্টিতে আসার কথা রয়েছে। তারপর আমরা কোরিয়াতে চেয়ার ওমেন পার্ককে দেখি যে ছিল ওয়ানসু এর মাদার ইন ল। সে কিছু একটা অ্যাক্টিং করছিল তাদের দিকে তাকিয়ে, আর নিজে নিজেই বলছিল কাল ফিলিপিন্সের উদ্দেশ্যে তাকে বের হতে হবে। তারপর আমরা ওয়ানসুকে দেখি যে ফিলিপিন্সের সেই পার্টিতে এসেছিল, আর সেখানে তার সেক্রেটারি ইয়ং বলে এখানে চেয়ারম্যান কিমো আসবে। তারপর ওয়ানসু কনফারেন্সের জন্য ভিতরে যায়। ইন্টারভিউ শুরু হয়, আর ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে হেভেন গ্রুপের সাথে বিয়ে করার পর আপনি অনেক ফেমাস হয়ে গিয়েছেন। তখন ওয়ানসু বলে হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বাকি কথা প্রিন্স আসার পরেই বলবো। ওখানে একটি লোক আসে যাকে সবাই প্রিন্স বলছিল, আর ওয়াংসু তাকে স্বাগত জানায় আর বলে আমি কোরিয়ার অ্যাম্বাসিডর। ওয়ানসু সবাইকে বলে যে ভিকটিম বালক ছিল তার জন্য আমাদের প্রিন্স সাহায্য করবে, সে তাকে $5 মিলিয়ন দান করবে। আর ওয়ানসু প্রিন্সকে এও বলে এইভাবেই আমাদেরকে সাহায্য করে যাবেন, এতে আমরা অনেক ধন্য হব। এরপর ওখানে চেয়ারম্যান কিম আসে যে ওয়ানসু এর হাজবেন্ড। ওয়ানসু সবার সাথে কিমের পরিচয় করিয়ে দেয়, আর কিম ওয়ানসুকে বলে কোরিয়ার বেস্ট অ্যাম্বাসিডর হওয়ার জন্য তোমাকে স্বাগতম। তারা একে অপরকে হাগ করে। এরপর আমরা ডোয়নকে দেখি যে একটি ওয়াশরুমে ছিল, আর সেখানে দুইটি লোক আলোচনা করছিল যে 3 মাস আগে এইখানে একটি পুলিশ অফিসারের খুন হয়েছিল। ডোয়ন লুকিয়ে তাদের কথা শুনছিল, আর তার সাথে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওই পুলিশ অফিসারকে ঠিক কিভাবে ভয়ঙ্করভাবে মারা হয়েছিল। ওই দুজন লোক বলছিল আমাদের বস ততক্ষণই কাজ করে যতক্ষণ তাকে টাকা দেওয়া হয়, আর খুব দ্রুতই আমাদেরকে আবার টাকা দেওয়া হবে। তারপর ডোয়ন সাফাই কর্মীর ছদ্মবেশে একটি অফিস রুমে যায়, আর সেখানে একটি লোক আসে যার নাম মিস্টার পার্ক। তারা একে অপরকে টাকা ভর্তি ব্যাগ দেয়। পার্ক ওই লোকটিকে বলে আমি এখানে ফ্লাওয়ার শপের ডেলিভারি দেওয়ার জন্য এসেছি। আর এই কথা শুনে ডোয়ন অনেক অবাক হয়ে যায়, আর তার মনে পড়ে সেই রাতে যখন পুলিশ অফিসারকে একটি আর্মি মেরেছিল, তখন সেই আর্মি ফোনে বলেছিল ফ্লাওয়ার শপের ডেলিভারি করে দেওয়া শেষ। আর এই দুইটা কথাই একই রকম হয়। ডোয়ন অনেক চিন্তায় পড়ে যায়, আর সে মিস্টার পার্ককে যেতে দেখতে থাকে, আর সেই কথাটি ভাবতে থাকে যে পার্ক এখানে কি করতে চাচ্ছে। তারপর ডোয়নের কাছে পার্ক ইয়ংজু নামে কল আসে যে হেভেন গ্রুপের ছিল, আর ডোয়ং তাকে বস বলে ডাকছিল। সে ডোমিয়নকে বলে ওই লোকটিকে আমাকে যে করে হোক ধরে দিতে হবে। তুমি এই 3 মাস ধরে ফিলিপিন্সের ম্যারিলাতে রয়েছো সেই ডোপিওকের মরার পর থেকে, কিন্তু তুমি এখনো কিছুই করতে পারোনি, যে করে হোক তাকে ধরে নিতে হবে। আমাদেরকে 3 মাস আগের সিন দেখানো হয় যেখানে ডোয়ুক অর্থাৎ সেই কোরিয়ান পুলিশ অফিসার কোথাও যাচ্ছিল, আর একটি লোক এসে তার উপরে খুব খারাপভাবে আক্রমণ করে। তারপর
ওখানে ডোমিয়ন দৌড়াতে দৌড়াতে আসে, যে ডোইউকের খুব ভালো বন্ধু ছিল। ডোমিয়ন তার ফ্রেন্ডকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই লোক ডোমিয়নকে ছুরি মেরে দেয় আর ডোমিয়নের ফ্রেন্ড ডোইউককেও ছুরি মেরে ওখান থেকে পালিয়ে চলে যায়। ডোইউক অনেক বাজেভাবে আহত হয়েছিল। ডোমিয়ন ডোইউককে বলে প্লিজ তুমি মরো না, কিন্তু ডোমিয়নের হাতের উপরেই ডোইউক মারা যায়। আমরা ডোমিয়নকে দেখি যে তার রুমে ছিল আর সে সেই ওয়াশরুমের কথাটি ভাবছিল যে ম্যারিলাতেও হয়তো সেই আগের মতো আক্রমণ আবার হতে পারে। তারপর ডোমিয়ন একটি নাইফ আর গান তার সাথে নিয়ে নেয় আর ম্যারিলাতে চলে যায় আর সেই জায়গাটিকে ভালো করে নজরে রাখে। আমরা ওয়ানসুকে দেখি যে তার সিকিউরিটি গার্ড তাকে বলছিল যে আজকে তারা চেয়ার ওমেনকে পিক করতে যাবে, তাই তার সাথে কোনো সিকিউরিটি গার্ড থাকবে না। তখন ওয়ানসু বলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক থাকবো। ওয়ানসু ম্যারিলাতে পৌঁছে যায় আর সেখানে একটি লোক ওয়ানসুর উপরে গানে নিশানা করে রাখে। কিছু সময় পর ওয়ানসুর উপরে নিশানা করে একটি গুলি ছোড়া হয়, কিন্তু সেই গুলি ওয়ানসুর সামনে থাকা একটি মেয়ের মাথায় লাগে। তারপর ওই লোকটি ওখানে এক নাগারে গুলি করতেই থাকে। ওয়ানসু এটি দেখে অনেক ভয় পেয়ে যায় আর ডোমিয়ন আশেপাশে ভালো করে দেখছিল আর যে লোকটি গুলি করছিল তাকে ডোমিয়ন দেখতে পাই। লোকটি ওয়ানসুর মাথায় আবার টার্গেট করতে গেলে টার্গেটটি ফেল হয়, কিন্তু ওয়ানসু অনেক ভয় পেয়ে যায় আর ডোমিয়ন ভাবতে থাকে এটি হয়তো সেই লোক যে তার বন্ধুকে মেরেছিল। ডোমিয়ন দেখে ওখানে অনেক লোক মারা গিয়েছিল আর ওয়ানসু একা দাঁড়িয়েছিল আর অনেক ভয় পেয়েছিল। ওই লোকটি ওয়ানসুকে মারতেই যাবে, তখনই ডোমিয়ন তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে গাড়ির পেছনে এসে লুকায়। ডোমিয়ন সেই লোকটিকে গুলি করে, কিন্তু কিছুই হয় না। ডোমিয়ন ওয়ানসুকে বলে আমি ইশারা দিলেই দৌড়ে গাড়িতে গিয়ে উঠবে। ওয়ানসু বলে ঠিক আছে। এরপর ডোমিয়ন ফায়ারিং করা স্টার্ট করে। সে ওই লোকটিকে টার্গেট করে গুলি করতে থাকে আর ওয়ানসুকে ইশারা করতে থাকে। তখন তারা দুজনেই যেন তেন করে গাড়ির মধ্যে চলে যায় আর ওখান থেকে গাড়ি ড্রাইভিং করে চলে যায়। কিন্তু ওয়ানসু অনেক ভয় পেয়েছিল, তো ডোমিয়ন তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই, এখন আমরা সেফ আছি। ওয়ানসু ডোয়েনকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কে? তখন ডোয়েন বলে আমি তো একজন অপরিচিত লোক, আমি কোনো ভয়ানক মানুষ নই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তখন ওয়ানসু বলে কিন্তু তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন ডোয়েন বলে আমি আপনাকে নিয়ে একটি সেফ জায়গায় যাচ্ছি। ডোয়েন গাড়ি ড্রাইভিং করছিল, কিন্তু তখন তাদের গাড়ি খারাপ হয়ে যায় রাস্তার মাঝখানে। ডোয়েন গাড়ি ঠিক করতে গেলে দেখতে পায় গাড়ির মধ্যে একটি জিপিএস ছিল। ডোয়েন এই ব্যাপারে ওয়ানসুকে জিজ্ঞাসা করলে ওয়ানসু বলে আপনার কাছে কি একটি ফোন হবে কল করার জন্য? তাহলে জলদি পুলিশকে কল করো। তখন ডোয়েন বলে পুলিশকে কল করে কোনো লাভ নেই, এর মধ্যে পুলিশও জড়িত থাকতে পারে। গাড়িতে জিপিএস লাগানো আছে, তার মানে আমাদের এক্সাক্ট লোকেশন তাদের কাছে পৌঁছে গিয়েছে অলরেডি। ওয়ানসু বলে ঠিক আছে, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাচ্ছিলে সেখানে নিয়ে যেতে পারো। তখন ডোয়েন ওয়ানসুকে তার বাড়ি নিয়ে আসে। তখন ওয়ানসু বলে তুমি কি আমাকে চেনো? তখন ডোয়েন বলে আপনাকে চেনে না কোরিয়ার এমন কেউ কি আছে? ওয়ানসু বলে হয়তো তুমি আমাকে টিভিতে দেখেছো, কিন্তু আমি তোমাকে চিনি না, আমি এখন সেফ আছি, তাই আমার মনে হয় এখান থেকে আমাকে যাওয়া উচিত। সে চলে যেতে লাগলে ডোয়েন তাকে আটকায় আর বলে বাইরে আপনার জন্য এখন সেফ না। ডোয়েন তাকে আরো বলে 15 মিনিট পরে আমি আপনাকে এমবাসিতে ছেড়ে দেব, আপনার বিশ্বস্ত কেউ থাকলে আপনি তাকে কল করতে পারেন আপনাকে পিক করে নেওয়ার জন্য। ওয়ানসু দেখতে পায় ডোয়েনের হাত থেকে রক্ত বের হচ্ছে, তাকে ট্রিটমেন্টের কথা বলে ডোয়েন বলে তার কোনো দরকার নেই, কিন্তু আমরা দেখতে পাই ডোয়েন ভিতরে এসে তার হাতে মেডিসিন লাগাচ্ছে। ডোয়েন তার হাতের আঘাতের উপরে ব্যান্ডেজ করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন ওয়ানসু এসে তার হাতের ব্যান্ডেজটি করে দেয়। ডোয়েন তাকে জিজ্ঞাসা করে আপনি কি কাউকে কল করেছেন? তখন ওয়ানসু বলে কারণ নাম্বার আমার মনে নেই। ডোয়েন বলে কোনো ব্যাপার না। ডোয়েন ওয়ানসুকে তাওয়াল দিয়ে বলে ফেস পরিষ্কার করতে। ওয়ানসু মুখ পরিষ্কার করার জন্য ভেতরে যাওয়ার সময় পা স্লিপ করে পড়ে যেতে লাগলে ডোয়েন তাকে ধরে ফেলে আর ওয়ানসুর মুখ ডোয়েন তাওয়াল দিয়ে নিজেই পরিষ্কার করে দেয় আর ওয়ানসুকে কোরিয়ান রিপাবলিক এমবাসিতে পৌঁছে দিয়ে সে চলে যায়। ওখানে কিম আসে আর ওয়ানসুকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। ওয়ানসু বলে যে সে ঠিক আছে, কিন্তু কিম তখন জানতে পেরে যায় যে ওয়ানসুকে যে বাঁচিয়েছিল সে পাশের রুমেই বসে রয়েছে। কিম ওয়ানসুকে নিয়ে গাড়ির মধ্যে বসে যেতে লাগে আর ওয়ানসুকে বলে আমি শুনেছি আইএস আর আইএস থেকে তোমার কাছে হুমকি এসেছিল, তারপরও তোমাকে কেয়ারফুল থাকা উচিত ছিল। ওয়ানসু বলে আমার কাছে কাজ আগে, আর এই মুহূর্তে এসব বিষয়ে আমার কথা বলতে ইচ্ছা করছে না, চুপ থাকো। আমরা ওখানে সিকিউরিটি গার্ডকে দেখি যে ডোয়েনকে দেখতে এসেছিল, কিন্তু ডোয়েন ওখান থেকে চলে গেছিল। সে এসে জিজ্ঞাসা করে এখানে যে এসেছিল সে কি চলে গিয়েছে?
তখন অন্য লোকটি বলে হ্যাঁ। তখন তার স্টেটমেন্ট দেখতে চাইলে তার স্টেটমেন্ট সে দেখে বুঝতে পারে ডোয়েনের নাম দেখে যে ডোয়েন একজন কোরিয়ান। স্টেটমেন্টটি পড়ে মিস্টার পার্ক অর্থাৎ সিকিউরিটি ওখান থেকে চলে যায়। তারপরে মিস্টার পার্ক ডোয়েনকে কল করে বলে যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি কি আপনি দিয়েছেন? তখন ডোয়েন বলে হ্যাঁ। মিস্টার পার্ক বলে আমি আপনার সাথে দেখা করতে চাই। ডোয়েন বলে ঠিক আছে। মিস্টার পার্ক ডোয়েনের সাথে দেখা করতে আসে আর ডোয়েনকে বলে অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। আমরা ওয়ানসুকে দেখি যে কিছু ঘটনা মনে করছিল আর তখনই ওখানে কিম এসে বলে মমের কল এসেছে। ওয়ানসু চেয়ার ওমেন অর্থাৎ ওয়ানসুর মাদার ইন লর সাথে দেখা করতে আসে। চেয়ার ওমেন তাকে টাকায় ভরা ব্যাগ দেখিয়ে বলে তুমি এই টাকাটি চাইনিজ এমবাসিকে দেবে আর এসব ঘটনাকে এই পয়সা দিয়ে ঢাকতে হবে। কিন্তু ওয়ানসু বারণ করে দেয় আর বলে আমি পার্টিতে জয়েন করব আর আমি আমার মাধ্যমে এই সমস্যার সমাধান করব। তখন চেয়ারম্যান বলে ঠিক আছে, তুমি না পারলে এই কাজটি কিম করবে। ওয়ানসু বলে তাহলে আপনি এই কথাটি নিজেই কিমকে বলেন। তখন চেয়ারম্যান বলে তাহলে আমি তোমার ভাইকে দিয়ে করাবো, এমনিও তোমার ভাই টাকা পেলেই সবকিছুই করতে পারে। ওয়ানসু বলে কে কি করলো এতে আমার কোনো মাথা ব্যথা নেই আর এই পার্টিতে আমি জয়েন করব, সো আপনি না জয়েন করলে আমি খুশি হব। আর আপনি যদি এই পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে ভবিষ্যতে যেসব চাইনিজ বিজনেস প্রপোজাল আর এমবাসির সবকিছু আমি বাতিল করে দিব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু মিস পার্ক তার উপরে অনেক রেগে যায়। ওখানে তখন হান আসে যে মিস পার্কের সেক্রেটারি। পার্ক অনেক রেগে যায় আর হানকে বলে আমি চাই তুমি একে সারা জীবনের জন্য মেরেই ফেলে দাও। এরপর আমাদেরকে ডোয়ুনের সিন দেখানো হয় যে একটি কাটা দাগ দেখছিল আর পাস্টের কিছু সিন মনে করছিল। তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়। তখন তার বন্ধু ডোয়ুক তাকে একটি কিডনি দিয়েছিল। তারা একসাথেই পুলিশে কাজ করত। ডোয়ুককে বলে যখনই তোমার কোনো দরকার হবে আমি সবার আগে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসব। এরপর আমাদেরকে দেখানো হয় মিস্টার পার্ক আর ডোয়ুনের কি কথা হয়েছিল। মিস্টার পার্ক ডোয়ুনকে বলে আমাদের একসাথে ফ্লাওয়ার শপে কাজ করা উচিত। তখন ডোয়ুন বলে ফ্লাওয়ার শপ সেটা আবার কি? মিস্টার পার্ক বলে হেভেন গ্রুপকে আমরা কোনো একটা কারণে ফ্লাওয়ার শপ বলি। ডোয়ুন বলে আমি এখনই কিছু বলতে পারছি না, আমাকে কিছু সময় ভাবতে হবে। মিস্টার পার্ক বলে ঠিক আছে। ডোয়ুন তারপর কিছু একটা ভাবে, অনেক চিন্তা করে, তারপর তার বস ইয়নজুকে কল করে সব কথা বলে। অন্যদিকে আমরা ওয়ানসুকে দেখি যে একটি আর্টিকেল দেখছিল। কিম তখন তাকে বলে তুমি এ ব্যাপারে চিন্তা করো না, প্রেসকে আমি সামলে নিব। ওয়ানজু কিমকে বলে মাদার ইন ল তোমাকে টাকা দিয়েছে মামলা সামলে নেওয়ার জন্য। তখন কিম বলে হ্যাঁ। ওয়ানজু বলে এটা করা ঠিক না। কিম বলে এটা হলো বিজনেস আর বিজনেসে সব চলে। তখন ওয়ানজু বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তখন ওখানে ওয়ানজুর সেক্রেটারি আসে আর ওয়ানসুকে বলে প্রেস কনফারেন্সে সব কিছু প্রস্তুত করা হয়ে গিয়েছে। এটা শুনে কিম অনেকটা চমকে যায়। তখন ওখানে ওয়ানসু প্রেস কনফারেন্সে যায় আর বলে আইএস থেকে আমার কাছে হুমকি এসেছিল যে আমার উপরে অ্যাটাক আসতে পারে, কিন্তু এত কিছুর পরও আমি মানুষকে সাহায্য করা বন্ধ করব না। খারাপ লোকদের সাজা হোক আর না হোক, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়াই করেই যাব। এয়ার ওমেন টিভিতে এই কনফারেন্স দেখে অনেক রেগে যায় আর রাগের ঠেলায় সে টিভিটিকে ভেঙেই ফেলে। আর কনফারেন্সটি দেখে কিমও অনেক রেগে যায়। আমরা ওয়ানসুকে দেখি যে একটি জায়গায় এসেছিল, সেখানে একটি মহিলা ছিল আর তার ছেলে ছিল যার নাম জুনি। ওয়ানসু ওই ছেলেটিকে অনেক ভালোবাসছিল। তখন ওই মহিলাটি ওয়ানসুকে বলে তুমি ঠিক আছো তো, তোমার উপরে অ্যাটাক করা হয়েছিল, তোমার মৃত্যু যে কোনো সময় হতে পারত। ওয়ানসু বলে ঠিক আছে। সে জুনিকে আদর করে আর জুনিকে দেখে সে তার নিজের ছেলের কথা মনে করে। তার ছেলের নাম চার্লি। আর আমাদেরকে দেখানো হয় যে ওয়ানসু চার্লিকে রেখে কোথাও কাজে যাচ্ছিল। চার্লি তার মাকে বলে প্লিজ মম কোথাও যেও না। ওয়ানসু বলে আমি দ্রুতই ফিরে আসবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। প্রেজেন্টে ওয়ানসু চার্লির কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। ওয়ানসু কিমের সাথে পার্টিতে যায় আর সেখানে সে ডোয়েনকে দেখতে পায়। এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।